নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। আগামী 9 ডিসেম্বর রাজস্থান ও হরিয়ানায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 441 গ্রাম সোনা ও 45,000 টাকা ডেলিভারি না করে চুরি, মুচিপাড়া থানার হাতে গ্রেপ্তার অভিযুক্ত। সার্ভিস প্রোভাইডারের থেকে বাল্ক মেসেজ নিয়ে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার এক ব্যক্তি। বিদ্রোহী সশস্ত্র বাহিনী দামাস্কাতে প্রবেশ করতেই রাজধানী ছেড়ে পালিয়ে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। নন্দীগ্রামে সমবায় সমিতির ভোটেও বোমাবাজি। বিধানসভায় পৌঁছলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। সিরিয়ার রাজধানী দামাস্কাতে প্রবেশ করল বিদ্রোহী সশস্ত্র বাহিনী, নেই কোনো আসাদ বাহিনী। 1997 সালে জেলে বন্দির উপর অত্যাচার মামলায় বেকসুর খালাস প্রাক্তন আইপিএস অফিসার সঞ্জীব ভাট। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের, বিপক্ষে বাংলাদেশ। জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে জম্মু ও কাশ্মীরের কাটুয়ার হীরানগরে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। রুদ্রপ্রয়াগে উকি মঠে পুজো দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের ভোট গ্রহণ শুরু। আজ রবিবার গোটা বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে ভারতের নয়াদিল্লি, দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা। আজ রবিবারও দিল্লির বাতাসের গুণগত মান খারাপ। জম্মু ও কাশ্মীরের উধমপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় 2 পুলিশ কর্মীর দেহ উদ্ধার। ঘন কুয়াশা। উত্তরপ্রদেশের মোরাদাবাদে তাপমাত্রা নামল 11 ডিগ্রি সেলসিয়াসে। সিরিয়ার দামাস্কাতে পৌঁছে কুখ্যাত সেদনায়া কারখানা খুলে দিল বিদ্রোহী সশস্ত্র বাহিনী, পলাতক একাধিক বন্দী। বাহারিনে পৌঁছলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাজস্থানের জয়পুরে খেড়াপতি বালাজি আশ্রমে পৌঁছলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। উত্তরপ্রদেশে নিষিদ্ধ ধর্মঘট। আসাদ যুগের অবসান ঘটেছে সমস্ত আধিকারিকদের, এমনটাই জানাতে নির্দেশ সিরিয়ার সেনাপ্রধানের। প্রয়াত প্রখ্যাত পর্বতারোহী ও শিক্ষক কুসাং শেরপা। বাশার আল আসাদ যুগের অবসান, বিদ্রোহী সশস্ত্র বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরে রাজি, জানালেন সিরিয়ার প্রধানমন্ত্রী। কৃষকদের দিল্লি চলো কর্মসূচির জেরে কড়া নিরাপত্তা, ব্যারিকেড দিয়ে শম্ভু সীমান্ত ঘিরে রেখেছে পুলিশ। রাস্তায় পোঁতা হয়েছে পেরেকো। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি চলো অভিযান শুরু হবে কৃষকদের। গুজরাটের ভান্তারায় 5টি চিতা শাবকের জন্ম। 5 বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। উত্তেজনা মুর্শিদাবাদের রানীপুর গ্রামে। আইএসএল কেরলকে 4-2 গোলে হারালো বেঙ্গালুরু। হায়দ্রাবাদে সাংবাদিক বৈঠক করলেন দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুন। ওয়েস্ট বেঙ্গল জিরো টলারেন্স নীতির বার্তা মুখ্যমন্ত্রীর। বিনপুর 2 নম্বর সিল্লাতে আয়োজিত হল সিপিআইএম সিল্লা এরিয়া কমিটির 3য় সম্মেলন। উপস্থিত সংগঠনের সিল্লা এরিয়া কমিটির সম্পাদক। ওয়েস্ট বেঙ্গল বিগ ব্রেকিং এর নেতৃত্বে আসুন মমতা, এমনই দাবি বড় বিরোধী দলগুলির। ঝাড়গ্রাম থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্তের যোগান দিয়ে নতুন জীবন ফিরিয়ে দিল ঝাড়গ্রামের 2 আইনজীবী। বিনপুর 1 নম্বর মহুলবনীতে বাইক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে আহত বাইক আরোহী। নয়াগ্রামে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত টিএমসিপির জেলা সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যরা। ঝাড়গ্রাম লাঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলে পড়ল বাইক, মৃত্যু চালকের। ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে হলো ময়নাতদন্ত। ঝাড়গ্রাম কমলাসলে ট্রাক্টরের সঙ্গে বাইকের ধাক্কায় আহত বাইক আরোহী, ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঝাড়গ্রাম পৌরসভার সভাগৃহে পথ নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আয়োজিত হলো বিশেষ আলোচনা সভা। উপস্থিত পৌরসভার চেয়ারম্যান। ওয়েস্ট বেঙ্গল তালিকা নিয়ে বিবাদের জের, উলুবেড়িয়ায় খুন প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামী। ওয়েস্ট বেঙ্গল নাবালিকাকে ধর্ষণ খুনে দোষী মোস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা। ঝাড়গ্রাম মানিকপাড়াতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 3 দিন ধরে বাচ্চাদের খাবার চুরি, খাবার পেল না অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চারা। নমস্কার, আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। গুগল ম্যাপ বিভ্রাট। বিহার থেকে গাড়িতে চেপে গোয়ার ট্যুর প্ল্যান করছিলেন রঞ্জিত দাস এবং তার পরিবার। আর এই সফরে তাদের গাইড ছিল গুগল ম্যাপ। তবে ম্যাপের নির্দেশ এমনই ঠেকল যে রাতের অন্ধকারে তারা গিয়ে পৌঁছলেন কর্ণাটকের বেলাগাভি জেলার ভীমগড় জঙ্গলে। 13 ডিসেম্বরের রাতে এই ঘটনা ঘটে। শিরোলি এবং হেম্মাদাগা এলাকার কাছে গিয়ে রঞ্জিতরা গুগল ম্যাপের রাস্তা দেখতে থাকেন। সন্ধ্যাবেলায় গুগলে যে নির্দেশ মিলেছে সেই মতোই এগিয়ে যান গাড়ি, আর সেখানেই ঘটে বিভ্রাট। গুগল ম্যাপের ভুলে জঙ্গলের অন্তত 7 থেকে 8 কিলোমিটার গভীরে ঢুকে যান। উত্তরপ্রদেশে নিষিদ্ধ ধর্মঘট। সমস্ত সরকারি দপ্তর, কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনে ধর্মঘট ও বিক্ষোভ নিষিদ্ধ হল উত্তরপ্রদেশে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে যোগী আদিত্যনাথ সরকার। 6 মাসের জন্য রাজ্যে চালু করা হলো বিতর্কিত আইন এসমা। এই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র মনীশ শুক্লার সাফাই। আগামী কয়েক মাসে মহাকুম্ভ মেলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে। এই সমস্ত অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের জন্য রাজ্যে এসমা জারি করা হয়েছে। যদিও সেই তত্ত্ব মানতে নারাজ বিরোধীরা। যোগী সরকারের এই পদক্ষেপকে অগণতান্ত্রিক আখ্যা দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। দলের বিধান পরিষদের সদস্য আশুতোষ সিনহার সাফ কথা, সাধারণ মানুষ ও সরকারি কর্মচারীদের
মত প্রকাশের অধিকার আছে, সংবিধান এই অধিকার দিয়েছে। তবে মনে হচ্ছে যোগী সরকার চায় না যে জনগণ নিজেদের এই অধিকার প্রয়োগ করুক। তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের ভোট গ্রহণ শুরু। পূর্ব মেদিনীপুরের চনেশ্বরপুর হাই স্কুলে চলছে তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের ভোট। কঠোর নিরাপত্তায় আজ রবিবার তমলুক ও হলদিয়া মহকুমার মোট 12টি জায়গায় এই সমবায় সমিতির ভোট হচ্ছে। এদিন ফল ঘোষণা হবে। অসুস্থ পরিচালক সুভাষ ঘাই ভর্তি হাসপাতালে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান পরিচালক সুভাষ ঘাই। গতকাল শনিবার রাতে শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। আপাতত সুস্থ রয়েছেন পরিচালক, এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। যদিও সুভাষ ঘাইয়ের ম্যানেজার জানিয়েছেন গুরুতর কিছু নয়, রুটিন চেক আপের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। নন্দীগ্রামে সমবায় সমিতির ভোটেও বোমাবাজি। সমবায় সমিতির ভোটেও বোমাবাজি, চাঞ্চল্য। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের দাউদপুরে সেখানকার কাঞ্চননগর দিদারুদ্দিন বিদ্যাভবনে চলছে ভোট গ্রহণ। অভিযোগ, সেই ভোট কেন্দ্রের বাইরে বোমাবাজি করছে দুষ্কৃতীরা। সেই ঘটনাকে কেন্দ্র করে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। এই বিষয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছুঁড়ছে, আমাদের লোকজনকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। এটা একটা প্রহসনের ভোট হচ্ছে। পাল্টা তৃণমূলের নন্দীগ্রাম 1 নম্বর ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, বিজেপি হেরে যাওয়ার ভয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। বিজেপির বাধা উপেক্ষা করে সমবায় নির্বাচনে অংশ নিচ্ছেন ভোটাররা। দেখে নেব খেলার খবর, কী আপডেট রয়েছে। পিঙ্ক বল টেস্ট দ্বিতীয় টেস্ট তৃতীয় দিন। 28 রানে আউট হলেন ঋষভ পন্থ, ভারত 132-এ 6 উইকেট। 7 রানে আউট অশ্বিন, ভারত 149-এ 7 উইকেট দ্বিতীয় ইনিংস। 0 রানে আউট হরতিশ রানা, ভারত 153-তে 8 উইকেট। 42 রানে আউট নীতিশ কুমার রেড্ডি, ভারত 166-তে 9 উইকেট দ্বিতীয় ইনিংস, 9 রানের লিড। পিঙ্ক বল টেস্ট দ্বিতীয় টেস্ট তৃতীয় দিন। 175 রানে অল আউট ভারত, দ্বিতীয় ইনিংসে টার্গেট 19 রানের। পিঙ্ক বল টেস্ট দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ভারতকে 10 উইকেটে হারালো অস্ট্রেলিয়া। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। হেগ শহরে বিল্ডিংয়ে বিস্ফোরণ, ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার কাজ। শনিবার বিস্ফোরণের জেরে কেঁপে উঠল নেদারল্যান্ডসের হেগ শহর। বিস্ফোরণের জেরে একটি 3তলা বিল্ডিং ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে আপাতত 4 জনকে উদ্ধার করা হয়েছে, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে মায়ের ভুলে মৃত্যু 3 বাঘ শাবকের। বেঙ্গল সাফারি পার্কে মর্মান্তিক ঘটনার কারণ প্রকাশ্যে। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে 3টি বাঘ শাবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। শনিবার জানা গেল মা বাঘের অসাবধানতার জেরেই এই কাণ্ড ঘটেছে। বন্ধ চা বাগান খুলতে উদ্যোগী রাজ্য সরকার। মাদারিহাট বিধানসভার উপনির্বাচন শেষ, এবার বন্ধ চা বাগান খুলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। শ্রম দপ্তর জানিয়েছে, আগামী 12ই ডিসেম্বর খুলছে বন্ধ রায়মাটাং বাগান, 19শে ডিসেম্বর খুলছে বন্ধ কালচিনি বাগান। ডানলপ মোড়ে পথ অবরোধ। শনিবার ডানলপ মোড়ে পথ অবরোধ করলেন শিখ ধর্মাবলম্বীরা। সম্প্রতি এক শিক্ষিকা মানসিক হেনস্থার অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন, তার মৃত্যুর বিচারের দাবিতে এই অবরোধ করা হয়েছে বলে জানা গিয়েছে। নকল দলিলে 2 কোটি ঋণ, গ্রেপ্তার 2। বাড়ির ভুয়ো দলিল দিয়ে বউবাজার এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে প্রায় 2 কোটি টাকার লোন নেওয়ার অভিযোগে পুলিশ 2 ব্যক্তিকে বৃহস্পতিবার পাকড়াও করে শুক্রবার ধৃতদের ব্যাংকশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাদের 16ই ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2020 সালে অভিযুক্তরা ব্যাংকে ওই বাড়ির দলিল পেশ করে পরে ধৃতরা টাকা শোধ না করায় ব্যাংকের তরফ থেকে খোঁজ নিতে গিয়ে তারা জানতে পারেন অভিযুক্তরা দক্ষিণ 24 পরগনার সোনারপুরে যে বাড়ির দলিল ব্যাংকে জমা দিয়েছিল, সেখানে বাড়ির বদলে রয়েছে একটি ফাঁকা জমি। ব্যাংকের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে বউবাজার থানায় একটি প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করে পুলিশ। পরে তদন্তভার গ্রহণ করে কলকাতা গোয়েন্দা পুলিশ এই আর্থিক প্রতারণার কোনো চক্র সক্রিয় রয়েছে কিনা পুলিশ তদন্ত করে দেখছে। সন্দেশখালিতে উদ্ধার তরুণীর দেহ। শনিবার সন্দেশখালির নেজাটে হাত বাঁধা অবস্থায় উদ্ধার হলো এক তরুণীর দেহ। 4 দিন নিখোঁজ থাকার পর গতকাল তার দেহ উদ্ধার হলো। এদিন সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে ভেসে ওঠে তার দেহ। পরিবারের দাবি, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। 1000 টাকা পেনশন মিলছে মাত্র 300। ইপিএফেরও রিপোর্টে 36 লক্ষ প্রবীণকে বঞ্চনা প্রকাশ্যে। কলকাতা, নরেন্দ্র মোদীর গ্যারেন্টি, পিএফ গ্রাহকদের ন্যূনতম পেনশন 1000 টাকা। সত্যি কি তাই? তাহলে একজন 300 থেকে 500 টাকা পাচ্ছেন কীভাবে? তাহলে গ্যারেন্টির নামে যা চলছে তা কি স্রেফ ধাপ্পা? প্রশ্ন তুলে দিয়েছে খোদ পিএফ দপ্তরই। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সম্প্রতি 2023 ও 24 অর্থবর্ষের আর্থিক রিপোর্ট তৈরি করেছে। তা সম্প্রতি পেশ হয়েছে কেন্দ্রীয় অর্থ পরিষদের বৈঠকে। সেখানেই তারা জানিয়েছে, এদেশে 2024 সালের মার্চ মাস পর্যন্ত পিএফের আওতায় পেনশন পেয়েছেন 78.5 লক্ষেরও বেশি মানুষ। আর তাদের মধ্যে 36,70,000-এর বেশি মানুষ পেয়েছেন 1000 টাকার কম। শুধু তাই নয়, 2022 থেকে 23 অর্থবর্ষের তুলনায় 1000 টাকার নিচের পেনশনভোগীর সংখ্যা বেড়েছে প্রায় 30,000।
প্রবীণরা বলছেন বেশিরভাগেরই মাসিক পেনশন ঘোরাফেরা করে 300 থেকে 400 টাকার মধ্যে, অর্থাৎ পেনশনভোগীদের প্রায় অর্ধেকেই নামমাত্র পেনশন দিচ্ছে কেন্দ্র। ন্যূনতম পেনশন 1000 থেকে বাড়িয়ে অন্তত 7500 টাকা করার দাবিতে আন্দোলন করেছেন ইপিএফ 95 আওতাধীন পেনশন প্রাপকরা। তাদের সংগঠন ন্যাশনাল এজিটেশন কমিটির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তপন দত্ত বলেন, ন্যূনতম পেনশন 1000 টাকা করার সিদ্ধান্ত কিন্তু মোদী সরকারের নয়। 2014 সালে ইপিএফে আমলে মনমোহন সিং এই ঘোষণা করেন এবং বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তখন বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর ঘোষণা করেছিলেন 1000 টাকা পেনশনের নামে কেন্দ্র ভিক্ষা দিচ্ছে, ওই টাকায় মানুষ বাঁচতে পারে না, তারা ক্ষমতায় এলে 3000 টাকা পেনশন দেবেন। কোথাও কি কেন এই বঞ্চনা? পিএফ দপ্তর যে কারণগুলি সামনে আনে তার মধ্যে অন্যতম কারণ কর্মচারীর চাকরির মেয়াদ। কেন্দ্রের যুক্তি, যারা 58 বছর বয়স পর্যন্ত চাকরি করেননি তারা ন্যূনতম পেনশন পাবেন না, অন্তত 10 বছর চাকরি না করলেও মিলবে না ন্যূনতম পেনশন। কিন্তু বাস্তব কথা হলো, যারা এই শর্ত দুটি পূরণ করতে পারেননি বা পারছেন না তাদের অন্তত 90% সংস্থার ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে। তাহলে তার দায় কেন কর্মচারীকে নিতে হবে? যদি কেউ কর্মরত থাকাকালীন মারা যান তাহলেও তিনি মেয়াদ শেষ করতে পারবেন না। এক্ষেত্রেও ফ্যামিলি পেনশন 1000 টাকা দেয় না কেন্দ্র। মোদী সরকার বারবার সামাজিক সুরক্ষার কথা বলে, কিন্তু যে টাকা পিএফের পেনশন বাবদ মাসের শেষে পাওয়া যায় চড়া মূল্যবৃদ্ধির বাজারে, তা কি আদৌ গ্রহণযোগ্য? ইপিএফেরও কেন্দ্রীয় আছি পরিষদের অন্যতম সদস্য এসপি তেওয়ারি বলেন, আমি এক্সিকিউটিভ কমিটির বৈঠকে ইস্যুটি তুলেছিলাম। আমার বক্তব্য ছিল, খুচরো বাজারে মূল্যবৃদ্ধির সূচক ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার 10 বছরে 1.7 গুণ বেড়েছে, কিন্তু পেনশনের অঙ্ক বাড়েনি। কমিটির চেয়ারম্যান হিসেবে শ্রম সচিব বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।